ইউটিউবের ডেলি ব্লগার মধুপর্ণা। ইতিমধ্যেই 10,000 সাবস্ক্রাইবারের চ্যানেল তার। রোজকার ডেইলি রুটিন ছাড়াও বিভিন্ন খাবারের রেসিপি, ঘুরতে যাওয়া সব কিছুই শেয়ার করে সে তার চ্যানেলে। হঠাৎই তার মাথায় একটা অভিনব প্ল্যান এলো। শীত এখনো না পড়লেও বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। যেমন ভাবা তেমনই কাজ। সে গুগল সার্চ করে কিছু জায়গা খুঁজতে লাগলো। 3টে জায়গার সন্ধানও পেল সে, আর তার মধ্যে থেকে বেছে নিল একটা জায়গা, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। শীতকালের জন্য এমনিতেই একটা দারুণ ট্যুরিস্ট স্পট। আর সেই পাহাড়ের রাস্তায় যেতেই একটা জায়গা পড়ে, বাঘমণি, যেটা হন্টেড প্লেস বা ভুতুরে জায়গা হিসেবে বিখ্যাত। মধুপর্ণার বন্ধুরা অযোধ্যা পাহাড় শুনেই এক কথায় রাজি হয়ে গেল যেতে। তবে মধুপর্ণা তার প্ল্যানের কথা কিন্তু কাউকে জানালো না, পাছে কেউ রাজি না হয় আর তার প্ল্যানটাই পুরো ভেস্তে যায়। আর যতই হোক না কেন, ওরকম একটা জায়গায় গিয়ে তার পক্ষে তো একা শ্যুট করা সম্ভব নয়। তাই পিকনিকের নাম করেই বন্ধুদের নিয়ে এক রবিবার ভোরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে বাঘমণির উদ্দেশ্যে। দুপাশে অপূর্ব সবুজ প্রকৃতি। পাহাড় পেরিয়ে প্রায় বেলা 12টায় পৌঁছলো তারা বাঘমণি। গাড়ি থেকে নেমে সবাই অবাক হয়ে চারপাশটা দেখতে লাগলো। মধু, এখানে দাঁড় করালি যে? এটা তো বাগান বাড়ি নয়। এই তো সামনেই একটা বাড়ি আছে দেখ, আর পাশেই তো বাগান। কি বলছিস কি? এটা বাগান বাড়ি নাকি? এ তো একটা পুরো বাড়ি। আর এটা বুঝি বাগান? এটা তো জঙ্গল। মধুপর্ণা মুচকি হাসতে লাগলো, আর তাতে সকলেই আরো অবাক হলো। কি রে মধু, হাসছিস যে? হ্যাঁ, এটা কিরকম প্র্যাঙ্ক হলো? দেখ, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি পিকনিক স্পটটায় নিয়ে চলতো যেটা বুক করেছিস। মধুপর্ণা আবারও হেসে বলল, এটাই তো বুক করেছি, আর এখানে খাবারও পেয়ে যাবি। আর কথা না বলে এবার ভেতরে চল সবাই। মধু, এটা কি বলছিস তুই? এটা কেমন প্র্যাঙ্ক? এটা কোনো প্র্যাঙ্ক নয় বন্ধুগণ, সবাই ভেতরে চল, সবটা বুঝিয়ে বলছি। একটা বড় লোহার গেট, ভিতরে একটা ভাঙা চূড়ো পোড়া বাড়ি, আর পাশে ঘন সবুজ জঙ্গল। আর তারই ভাগ দিয়ে দূরে অযোধ্যা পাহাড়ের কিছুটা অংশ দেখা যাচ্ছে। সকলে কিছু অস্বস্তি নিয়েই গেটের ভেতরে ঢুকল। তারপর মধুপর্ণা তাদের সবটা বুঝিয়ে বলার পরে সবাই একটু শান্ত হলো ঠিকই, তবে কেউই মধুপর্ণাকে সাপোর্ট করতে চাইল না, একমাত্র সমীর ছাড়া। তুই এত স্বার্থপর মধু, শুধুই নিজের সুবিধার জন্য আমাদেরকে এভাবে মিথ্যে বুঝিয়ে টেনে আনলি। আরে কি হয়েছে তাতে? পিকনিক তো হবেই, আর এরকম একটা জায়গায় পিকনিকের মজাই আলাদা। সমীর একদম ঠিক বলেছে। আরে জায়গাটা কত সুন্দর দেখ, পুরো সবুজে ঘেরা। অযোধ্যা পাহাড়ও এখান থেকে দেখা যাচ্ছে। সমীর একদম ঠিক বলেছে। আরে জায়গাটা কত সুন্দর দেখ, পুরো সবুজে ঘেরা। অযোধ্যা পাহাড়ও এখান থেকে দেখা যাচ্ছে। আর পিকনিক তো হচ্ছেই, এর মধ্যে মিথ্যে কোথায়? দেখ, এটা ঠিক যে তোদের সত্যিটা বললে তোরা আসতিস না, আর সেক্ষেত্রে আমিও এখানে একা শুট করতে আসতাম না। সে কিছু থাক আর না থাক, এত সাহস আমার নেই, তাই এভাবে প্ল্যান করেছি। তবে পিকনিক তো আমরা প্রতি বছরই করি, আর এবার না হয় এখানে আসলাম, একটু অন্যরকম ফিল আসুক। আমার মনে হচ্ছে এটা ঠিক হবে না, মানে এখানে এভাবে পিকনিক। জয়ের কথাটা শেষ হতে না হতেই এক আদিবাসী বৃদ্ধ লোক সামনে এসে বলল, আরে তোরা খাওয়াটা সেরে নে বাবুরা, তারপর না হয় কথা বলবি। ওই ঘরটোর পাশেই বাথরুম আছে, হাত মুখ ধুয়ে লিস কেমন? তবে ও ঘরটো বন্ধ আছে। আচ্ছা, আপনার সাথেই তাহলে কথা হয়েছিল? হ্যাঁ দিদিমণি, মোর সাথেই বটে। আমার নাম রামানুজ। তোরা অনেক দেরি করে দিলি বটে।
ওদিকে মাইয়াটা মোর খাবার লইয়া বইসে আছে। চল 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 চল। আর কেউ কিছু বলল না। পোড়াবাড়ির সামনে সরু করে চাদর বিছিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই তাড়াতাড়ি খেয়ে বাগানে একটা চাদর পেতে বসল। মধুপর্ণা অবশ্য ব্লগ শ্যুট করার জন্য ততক্ষণে ব্যস্ত হয়ে পড়েছে। রাজীব তা দেখে বলল, আরে এই আলোয় কি শ্যুট করবি? সূর্যের আলোই তো পড়ে না। কি জায়গা রে বাবা, দিনের বেলাতেই যেন সন্ধে নেমে এসেছে। একদমই তাই, কেমন একটা গা ছমছমে জায়গা। সত্যি এখানে আবার তেনারা থাকতে পারেন কিন্তু মধু। দেখিস বাবা, ব্লগ করতে এসে আবার নিউজের হেডলাইন হয়ে যাস না। ধুর, এসব ফালতু গুজব, কিচ্ছু নেই এখানে। বাট আমি শ্যুটটা এমন করে করব যাতে ভিউয়ার্সরা ভিডিওটা একবার দেখতে শুরু করলে আর বন্ধই না করতে পারে। মানে সবটাই ক্রিয়েট করতে হবে, বুঝলি? এমন সময় হঠাৎই একটা নারীর কণ্ঠস্বর শোনা গেল। কিসের ভিডিও করবি রে তোরা? চমকে তাকিয়ে দেখল সকলে। সেই বৃদ্ধ কেয়ারটেকারের মেয়েটা সামনে দাঁড়িয়ে আছে। আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে রোজ ভিডিও আপলোড করি। ওতে ভিউজ আসলে কিছু টাকা পাই, নামও হয়। কতটা বোঝাতে পারলাম জানি না। হরে দিদিমণি, বুঝেছি। আমি এসব অত কিছু বুঝিলাই বটে, তবে তোদের শহরে আজকাল এইসব ভারী চলছে বটে। কেন, তোমাদের গ্রামেও তো হয়, তুমি হয়তো জানো না। গ্রামের থেকেও অনেক ব্লগার নাম করেছে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রানু মাহাতো বটে, আর বাপটুর নাম রামানুজ মাহাতো। আচ্ছা, বেশ। মেয়েটা চলে গেল। তারপরে সকলে মিলে কিছুক্ষণ গল্প আড্ডায় জমে উঠল। তারপর মধুপর্ণা সকলকে বুঝিয়ে দিল তার ব্লগে তার বন্ধুরা তাকে কিভাবে সাহায্য করবে। সেই মতোই এগোচ্ছে সবাই। এমন সময় কার যেন চিৎকার শোনা গেল জঙ্গল থেকে। সকলে নড়ে উঠল। কি ছিল? আদিবাসী মেয়েটি অর্থাৎ রানু এসে বলল, ও কুছলাই বাবুরা, ভয় পাবি না একদম। এই জঙ্গল থেকে এমন অনেক আওয়াজ পাবি। তোরা তোদের কাজ কর, আর মুই তো আছি, কোনো সাহায্য লাগলে বলবিক। আচ্ছা রানু, ওই ঘরটা বন্ধ কেন? ও ভাঙ্গা চূড়া ঝুল পড়া ঘর, তাই বন্ধটই থাকে। তোরা এসব বাদ দে তো, কাজটা সেরে ফেল। রানুর কথা মতো সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল, আর বিষয়গুলো কেউ গুরুত্ব দিল না। মধুপর্ণা ব্লগ করার জন্য মোবাইল ফোন আর সেলফি স্টিক নিয়ে উঠে দাঁড়ালো। জঙ্গলের দিকে ফ্রন্ট ক্যামেরা অন করে সে ব্লগ স্টার্ট করল। তবে একটা শব্দ পেয়ে ক্যামেরা অফ করে দিল সে। রানু পাশেই দাঁড়িয়েছিল। সে জিজ্ঞেস করল, কি হইল রে দিদিমণি, থেমে গেলি কেন? মধুপর্ণা একটু এড়িয়ে গেল প্রশ্নটা। না না না, কিছু না, এই তো আবার করছি। আবার ভিডিও স্টার্ট করতেই আবারও সেই একই শব্দ। পিছন দিক থেকে পাতার খসখসে শব্দ আসছিল। ঠিক কেউ যেন শুকনো পাতার ওপর দিয়ে হাঁটলে যেরকমটা শব্দ হয়, ঠিক সেরকম। আর ক্যামেরা অফ করলেই কোনো শব্দ নেই। বারবার এমন হতে থাকলো, যখন ভয় পেল মধুপর্ণা। কি হইল দিদিমণি, কোনো অসুবিধা তো হচ্ছে নাকি তোর? মুখে বল, মুই দেখে লিব। না, তেমন কিছু না, তবে মনে হচ্ছে কেউ যেন হাঁটছে ওই শুকনো পাতার ওপর দিয়ে। ও এই ব্যাপারটা, আরে ও কিছু লয়, তুই আবার শুরু কর। আর কিছু হবে একলাই, মুই দেখব বলে দাঁড়িয়ে আছি। লে শুরু কর। মধুপর্ণা আবারও মোবাইল ক্যামেরাটা অন করে বলতে শুরু করলো, হাই গাইস, আমি মধু, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুর জীবন।
তবে আবারও সেই একই শব্দ পেয়ে বিরক্ত হয়ে অফ করে দিল মোবাইল ক্যামেরাটা সে। তারপর সামনেই যেখানে বন্ধুরা বসে আছে সেখানে গিয়ে সে বলল, ধুর, বিরক্তিকর। একটা ভিডিও শুট করব, হাজারটা আওয়াজ। কেন রে, কিসের আওয়াজ আবার? ভালোই তো করছিলি দেখলাম। আর ভালো, এতবার খসখস করে শব্দ হলে ডিস্টার্ব লাগে না বল? সে আবার কি খসখস শব্দ মানে? শুকনো পাতার ওপর দিয়ে কখনো হেঁটেছিস? তাহলে জানবি। 3:05 এভিল টাইমে শ্যুট করছো বস? এসব তো হবেই। মানে এই ইভিল টাইম আবার কি? এভিল টাইম বলতে এই দিন আর রাতের 3টের সময়টাকে বোঝায়। ও বলতে চাইছে এটা কোনো ভৌতিক ব্যাপার, তবে আমি এসব মানি না। একটু পরেই আবার যাচ্ছি, হতে পারে হাওয়ায় শব্দটা হচ্ছে। আচ্ছা, এখানে কি সত্যিই কিছু আছে, নাকি এমনই এরা ব্যবসা করছে? তোদের কি মনে হয়? এই রানু নামের মেয়েটাকে জিজ্ঞেস করব, ও জানবে নিশ্চয়ই। না না, একদম না, কোনো দরকার নেই। মধু সুইটটা করে নিক, আমরা বেরিয়ে যাব। আর কোনো কিছু জানার দরকার নেই। আরে জানার মতন কিছু নেইও। এরা ওই ভুতুরে জায়গা বলে এটার ওপর ট্যুরিস্টদের আকর্ষণ বানিয়ে রেখেছে। আমি সব জেনেও বুক করলাম। আরে ওরা যা করছে আমিও তো তাই। জিজ্ঞেস করতে যাস না, ভুলভাল গল্প দেবে। রানু সব কিছু শুনছিল, এবার সামনে এসে বলল, না দিদিমণি, কোনো গল্প তো নই রে, এখানে অনেক ঘটনা আছে। এমনি এমনি জায়গাটাকে ভুতুরে বলে নাই, এখানে তারা আছে। আর তা তোরা আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবি। সন্ধেটা হতে দে। মানে আমরা তো ওর কাজটা হলেই বেরিয়ে যাব সন্ধ্যের আগে। কি মধু, তাই তো? মধুবর্ণা কিচ্ছু বলল না। সন্ধেতেই যদি না থাকলি তাহলে আর ভূত দেখবি তো কি করে? মানে ওটা না দেখলে তো তোদের বকে হিট হবে। কি রে দিদিমণি, বলিস নি ওদের? আসলে কিছুক্ষণ সন্ধেটা তো থাকতেই হবে আমাদের, তবেই তো অন্ধকারে কিছু শুট করতে পারবো। মধু, পাগল হলি নাকি? এখানে সন্ধেবেলা থাকবি? এই জায়গাটা মোটেও সুবিধের নয়। দিনের আলো থাকতে কাজটা শেষ কর। সবাই যখন একই কথা বলল তখন মধুপর্ণা রাজি হয়ে গেল আর তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আবার শ্যুট করতে শুরু করলো। ঠিক তখনই ঋতুশ্রী বাথরুমের দিক থেকে ছুটে এসে বলল, গাইস গাইস গাইস, এখানে সত্যি কিছু আছে। এখান থেকে চল, এখান থেকে চল। মধুপর্ণা মোবাইলটা অফ করে দিল। আরে কি হয়েছে রে? বাথরুমের ভেতরে কেউ ছিল। ভেতর থেকে বন্ধ ছিল। ঠক ঠক করতেই দরজাটা খুলে গেল, কিন্তু কিন্তু কেউ নেই। মধু চল, এখনই বেরিয়ে চল। আরে ও কিছু না, এত ভয় পাস না। আচ্ছা, আমি ব্লগটা করে নি, বেরিয়ে যাব। ওকে? মধুপর্ণা আবারও মোবাইলের ক্যামেরাটা অন করলো। ফ্রেন্ডস, আজকে আমরা পিকনিক করছি একটা হন্টেড প্লেসে। কেউ অযোধ্যা পাহাড়ে আসলে তাই এখানে একবার ঘুরেই যায়। এক এক করে বন্ধুদের সাথে কিছু কথোপকথন করলো সে, আর এমন কিছু গল্প বলছিল যেগুলো শুনেই রানু এগিয়ে এলো। দিদিমণি, এসব বানানো গল্প না বলে সত্যিটাই জেনে নিতিস, সেটাই বলতিস। বেশ, তাহলে বল, আমি রেকর্ড করছি। ততক্ষণে 5টা বেজে গেছে, সন্ধ্যা নামছে প্রায়। রানু একটা ঘটনার কথা বলতে শুরু করলো। অনেক বছর আগে এই পুরুলিয়ার একটা লোক কাজ করতো কলকাতার একটা কারখানায়। এখানে ওর পরিবারটা থাকতো। ওর মাইয়াটার বিয়া ঠিক হয়েছিল একটা ভালো মরদের সাথে। তবে হঠাৎই সেই লোকটাকে কাজ থেকে ছাইড়ে দেওয়া হলো। লোকটা অনেক হাত পা ধইরেছিল জানিস, তবে তার বাবু শোনেনি, ওকে দৌড় করে তাড়িয়ে দিয়েছিল। এদিকে ওর মাইয়াটাকে বিয়া দেবার জন্য আর কিছু ছিল লাই তার কাছে। কাজটা চলে যাওয়ায় নিঃস্ব হয়ে যায় লোকটা।
তাই ওর মাইয়াটোর বিয়া ভাঙ্গে যায়। পুরো গাঁয়ের লোক এসব জানতো, তাই লোকলজ্জায় মাইয়াটো গলায় ধরে দেয়। তার মা এই ধাক্কা সহ্য করতে না পেরে হৃদরোগে মারা পড়ে। আর বাপটো না মইরাও দিনের পর দিন বেঁচে থাকে একটা মোড়া মানুষের মতোই। তারপর এক সময় এই গেস্ট হাউসটায় দেখাশোনার কাজ শুরু করে। তারপর সে এখানেই একদিন মারা যায়। তাই শোনা যায় সেই পরিবারটাই নাকি এখানে থাকে, তাদের উনিকে দেখিয়েছে। তাই সন্ধ্যের পর কেউ এখানে আর ঢোকেই না, আর যারাই ঢোকে তারা আর ফিরে না। আর তোরা এখনো শ্যুট করে যাচ্ছিস, তাড়াতাড়ি যাই এবার। সবাই ভয়ে থমকে গিয়েছিল, কারোর মুখেই আর কোনো কথা আসছিল না। চারদিক ততক্ষণে অন্ধকারে ঢেকে গেছে, কোথাও কোনো লাইট নেই, এক অসম্ভব নিস্তব্ধ পরিবেশ। মধু, ও কিন্তু ঠিকই বলেছে। আর না, এবারে চল। দেখ না, জায়গাটা কেমন একটা অন্ধকার। আর যা শুনলাম তা যদি সত্যি হয় তবে তো। মধুপর্ণা তাড়াতাড়ি ব্লগটা শেষ করতে চেষ্টা করল। কি যেন মোবাইলে দেখছিল সমীর। হঠাৎই সে বলল, মধু, আর 1 মিনিটও দেরি না করে বেরিয়ে চল। কেন সমীর, এরকম কেন বলছিস বলতো? এই দেখ। চমকে গেল জয়। ঋতশ্রীও দেখে আঁতকে উঠল। মধুপর্ণা ব্লগ শেষ করে এসে বলল, কি হয়েছে বলতো? তোদের মুখগুলো এরকম করে আছিস কেন? ভূত দেখলি নাকি? আরে হয়ে গেছে তো, এবার চল। তুই বলেছিলি এই জায়গাটার নাম, অ্যাড্রেস, ফোন নম্বর নাকি গুগলে সার্চ করে পেয়েছিস। এই দেখ কি লেখা আছে। মোবাইল ফোনটা মধুপর্ণাকে দেখাতেই আর ঢোক গিলতে পারছিল না সে। গলা যেন শুকিয়ে গেল। তাদের লোকেশনটার গুগলে কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস নেই, লেখা আছে নট ফাউন্ড। কিন্তু আমি তো যখন সার্চ করেছিলাম তখন। এমন সময় তারা খেয়াল করল রানু আর রামানুজ কেউই ওখানে নেই। আর কোনো কথা না গাইস, চল পালাই এখান থেকে। সবাই ব্যাগ নিয়ে গেটের দিকে দৌড়ে গেল, তবে গেটটা বন্ধ হয়ে গেল। গেটে একটা বোর্ডে লেখা আছে নো এক্সিট। সবাই ভয় কাঁপতে লাগলো। সমীর প্রথম কথা বলল, এ কি হচ্ছে মধু? আমি তো সাপোর্ট করেছিলাম তোকে, কিন্তু কিন্তু এসব হবে তো ভাবিনি। আমিও কি ভেবেছিলাম। শুট তো হয়ে গেছিল, এই তো বেরিয়ে যেতাম। এবার কি করবো? এই গেটটা বেয়ে উঠে ওপারে যেতে হবে, তো উপায় নেই। তবে রিস্ক আছে। ওদিকে ফিরতেই সবাই থমকে গেল। দেখল গাছের ডালে রানুর গলায় ফাঁস দেওয়া একটা দড়ি ঝুলছে, আর তার জিভটা আর চোখ দুটো প্রায় বেরিয়ে এসেছে। ভয়ে চিৎকার করে উঠল ঋতশ্রী। বাকিরা স্তব্ধ, কেউ কোনো কথা বলতে পারছিল না। তারপর সেখান থেকে দৌড়ে সবাই অন্যদিকে যেতেই দেখল সেখানে রামানুজ মাটিতে অসাড় হয়ে শুয়ে আছে। গল্পটা কেমন মিলে গেল না? আমি একবার মোবাইলটা চেক করে দেখি তো। মোবাইলে ব্লগের ভিডিওগুলো চেক করতে লাগলো মধুপর্ণা। আর যা সন্দেহ করেছিল ঠিক তাই। রানুর ভিডিওটায় কাউকেই দেখতে পাচ্ছে না, বা কোনো অডিও শুনতে পাচ্ছে না। কিছুক্ষণ দেখতে দেখতেই ভিডিওটা ভেসে উঠল এক নারীর কঙ্কাল। মধুপর্ণার হাত থেকে ভয়ে মোবাইলটা পড়ে গেল। তারপরই তাদের সামনে এসে হাসতে লাগলো রানুর প্রেতাত্মা। হাসতে হাসতে সে বলল, এই যে দিদিমণি, এ তো ভয় কিসের? তুই তো নাম অর্থ করবার জন্য এত দূর এলি মুদির কাছে, তা এখন ভয় পাস কেন? এই ভিডিওটা সত্যি তোর অনেক কাজ দিবে,
যদি খেলিস তবে তোরা মরিবার পরে পিছে থেকে তোদের আর এসব দেখা হবে না। দেখো, আমরা তোমার তো কোনো ক্ষতি করিনি, তাহলে তাহলে আমাদের মারবে কেন? আমাদের যেতে দাও প্লিজ। তখনই সবাই খেয়াল করলো সমীর ওখানে নেই। সমীর কোথায় গেল? এই তো এখানে ছিল। হাসতে লাগলো রানুর প্রেতাত্মা। তখনই সবাই সামনের দিকে তাকিয়ে দেখল সমীরকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। তার গায়ে আঁচড়ের দাগ, গলায় ফাঁস লাগানো। কেঁদে ফেলল মধুপর্ণা। সমীর কি করেছে? ওকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? ওই তো মোর শত্রু, ওর বাপটোর জন্যই তো মোদের পরিবারটা ধ্বংস হয়ে গেল। যদি বাপটোর কাজটা না যেত মুই এইভাবে মরতাম না, আর মোর বাপ মাটাও বেঁচে থাকতো। মোদের যে শেষ করলো তাদের মুই ছেড়ে দেব? এখন ওর বাপটো পুত্র সুখে নরক যন্ত্রণায় মরক সারা জীবন। আমরাই এই জায়গাটার সন্ধান তোকে পাইয়ে দিয়েছিলাম, যাতে ওই শয়তানটার ছেলেটাকে তুই এইখানে নিয়ে আসিস। সব ছলনা ছিল, সব। এই জায়গার কোনো ফোন নম্বর ঠিকানা কোথাও পাবি না তোরা। আর ফোনে তুই মোর বাপটার আত্মার সাথে কথা বলেছিলিস রে দিদিমণি। তবে শুধুই ওকে মারলে যে মোর শান্তি নাই, তোরাও যে ওর বন্ধু, তাই তোদেরকেও মরতে হবে। আর এইখানে একবার এলে কেউ আর ফিরতে পারবে ক্লাই, এটাই নিয়ম। চিৎকার করে হাসতে থাকলো রানুর প্রেতাত্মা। সবাই পালানোর জন্য গেটে ওঠার চেষ্টা করছিল, তবে রানু ফু দিয়ে এমন হাওয়া দিচ্ছিল যে সবাই চেষ্টা করেও উঠতে পারছিল না, পড়ে যাচ্ছিল। আর এমন সময় সমীর ক্ষত বিক্ষত দেহ নিয়ে এসে দাঁড়ালো ওদের সামনে। সে বলল, হনুমান চালিসা জপ করতে করতে এই বাঁধন ছাড়িয়ে এসেছি। তাও আমি হয়তো নিজেকে বাঁচাতে পারবো না, তবে তোদের আমি কিছুতেই মরতে দেব না। আমার বাবার অন্যায়ের শাস্তি না হয় আমি পাবো, তবে তোরা তো নির্দোষ। আমি গেট খুলে দিচ্ছি, তোরা পালা। সমীর শ্রী হনুমান চালিসা জপ করতে করতে গেট খুলে দিল। রানুর প্রেতাত্মা অনেক রকমভাবে চেষ্টা করলো তাকে আটকাতে, তবে পারল না। এক অদ্ভুত শক্তিতে যেন সে লড়াই করে যাচ্ছিল। সমীর গেট খুলতেই সবাই দৌড়ালো সেখান থেকে। গাড়ি রাখাই ছিল বাইরে। জয় তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করলো। ততক্ষণে গেটটা আবার বন্ধ হয়ে গেল। সমীর অনেক চেষ্টা করলো সেই গেটটা খোলার, কিন্তু খুলতে পারল না। মন্ত্র যেন আর তার মুখে আসছিল না। বুঝতে পারল তার আর শেষ রক্ষাটা হলো না। হাত নাড়িয়ে বিদায় জানালো সে বন্ধুদের। সকলের চোখের সামনেই রানুর প্রেতাত্মা সমীরকে গলা টিপে হত্যা করল। কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন। যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পবাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান।